ওই যে সল্টটা তৈরি করবেন, সল্টের কি থাকবে? সব থেকে কম দামি নুন অরা ক্লিনের জন্য। তার মধ্যে থাকবে জায়ফল, স্টার ফুল, এলাচ, লং, আর কি কি বললাম, তেজপাতা। লবঙ্গের তেল বলেছেন, ল্যাভেন্ডার হ্যাঁ, অ্যারোমা বলেছেন। এবার লবঙ্গের তেল, ক্যাম্ফার অয়েল, আর আপনার ল্যাভেন্ডার, ক্যাম্ফার অয়েল, ভুলে গেলাম, লেমন গ্রাস অয়েল। লেমন গ্রাস অয়েল, আরেকটা হচ্ছে আপনার, হলুদ। হলুদ। হ্যাঁ, হলুদটা আপনি করবেন কি, হলুদ 1 চিমটি, ওই যে যখন চান করা হচ্ছে নুনটা আপনি দিলেন, ওখানে 1 চিমটি হলুদ দিয়ে দেবেন। নুনের মধ্যে হলুদ মেলাবার দরকার নেই। আর অ্যারোমা গুলো যেটা থাকবে, ল্যাভেন্ডার অ্যারোমা মেলাবেন 2 ড্রপ, ক্যাম্ফার অয়েলের দেবেন 2 ড্রপ, লবঙ্গের তেলটা দেবেন 1 ড্রপ, আর লেমন গ্রাস দেবেন আপনি 1 ড্রপ। ওটা ড্রপে, যদি 2 ড্রপ এরকম পড়ে যায় বেশি অসুবিধা নেই, ওটাতেই যথেষ্ট থাকে। তো টোটাল যখন আপনার চান হয়ে গেল, ঘাড় থেকে পা অব্দি যাতে ভালো করে মানে পড়ে ওইভাবে নিয়ে করবেন। আর মানে তেজপাতা, ঢেলে জায়ফল, ওইগুলো ছিঁড়ে দারুচিনি দেবেন, গুঁড়ো। ওগুলো সব ছিঁড়ে ওই নুনের মধ্যে মিলিয়ে দেবেন। তেজপাতা যটা ইচ্ছে যায়, ওই পরিমাণ মতো যতটা নুন আপনি মানে রেডি জলে করছেন। মিশিয়ে নেবো তো, জলে মিশিয়ে না নেবো না তো? না, ওগুলো সব নুনের মধ্যে দেবেন। তেজপাতা ছিঁড়ে দেবেন, লবঙ্গ গুলো টুকরো করে দেবেন, এলাচটাকে ছিঁড়ে 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 দেবেন, ওর যে খোসা সমেত দিয়ে দেবেন ওইগুলো, দিয়ে একটা খোসা মানে সমেত। কৌটোয় রেখে দেবো। একটা সিম্পল কৌটোয়। বিরিয়ানি মশলা। হ্যাঁ, বিরিয়ানি বলছি মশলাগুলো। স্নান ওই হ্যাঁ, করবার কৌটোয় জন্য রেখে দেবো, কতটা স্নানের সময় পরিমাণ, দিয়ে দেবো। হ্যাঁ বলুন। স্নান করবার এরপরে সময় কতটা নুনের পরিমাণ মধ্যে দারুচিনি ডাস্ট, তেজপাতা ছিঁড়ে ছিঁড়ে হুম দিলাম, হুম লবঙ্গ দিলাম থেতো করে, হুম হুম জায়ফলের ডাস্ট দিলাম, এলাচের হুম ডাস্ট দিলাম। এরপর কি হুম। করবো, ওটা নুনের সঙ্গে মিশিয়ে রাখবো। আর জলে তো পুরো মেখে একদম। দেবেন। হ্যাঁ, হ্যাঁ, এবার জলে তো জ- এক জ- ফোঁটা করে দেবো জলে বলতে। যখন আপনি সল্টটা দেবেন, সল্টটা দেওয়ার পরে আপনি করবেন কি, ওই অ্যারোমা গুলো 1 ড্রপ 2 ড্রপ করে মিলিয়ে দিলেন। ল্যাভেন্ডার 1 থেকে 2 ড্রপ গেল, লেমন গ্রাস 1 ড্রপ, ক্যাম্ফার অয়েল 2 ড্রপ, আর লবঙ্গের তেলটা আপনি দেবেন 1 ড্রপ। তাহলে ওইটা রেডি আর হয়ে পরিমাণ যায়। নুনটা কতটা দেবো, নুনটা? নুনটা পরিমাণ মতো, একটা মগে কতটুকু দেবেন? মানে ওটা এই সবার তো বেশি। লাস্টে স্নান করার পরে ওটা করে উঠবো? হ্যাঁ, ওইটা সবার চান করতে লাস্টে? যাওয়ার সময় রেডি করে নেবেন, তাহলে নুনটা পুরো গলে যাবে। দিয়ে তারপর আর ঘাড় জল থেকে, ঢালার দরকার নেই তো? না জল ঢালতে হবে, ওইটাকে পুরো আপনার ঘাড় থেকে ঢেলে যতটা আপনি, জলটা নেমে গেল যখন, ওই জলটা দিয়ে আপনি করলেন, দিয়ে পরিষ্কার জলে আবার চান করে নেবেন। কিন্তু ওই জলটা, যেটা নুন জলটা আমরা ঢাললাম, পরিষ্কার জলে চান করব, সাবান দিয়ে তখন কিন্তু চান করবেন। আপনি হয়তো সাবান আগে মেখে নিয়েছেন বা বডি শ্যাম্পু করে নিয়েছেন, তারপরে আপনি সল্ট চার্জ করলেন, তারপরে কিন্তু পরিষ্কার জল, আর সাবান দেবেন না। কারণ কি, ওর পুরো গন্ধটা আপনার বডিতে থাকবে, ওর পুরো গন্ধটা বডিতে থাকে, ওইটা বেনিফিট দেবে, আপনার ওরাটা আস্তে আস্তে স্ট্রং করে দেবে। ওটা 7 দিন করলে, কন্টিনিউ 7 দিন করলেন, 7 দিনের পরে প্রতি সপ্তাহে 1 দিন করে, আর করার দরকার থাকে না এটা। যারা হিলা তাদেরকেও 7 দিন করতে হবে, দিয়ে প্রতি সপ্তাহে 1 দিন, প্রতি সপ্তাহে 1 দিন। আরেকটা হয় ওরা ক্লিনিং, যদি মানে যারা ট্র্যাডিশনাল জানে তারা জানে, উড্রিকা সিম্বল, উড্রিকা সিম্বল দিয়ে আপনার ওরা ইয়ে করা যায়। এই ওটা যাই হোক, কফি। আমি কফি ওয়াটার বাদ নিলে তখন তোমার এটা আর লাগবে না, এই সল্ট এটাকে তুমি সরিয়ে দাও। কফি ওয়াটার বাথ হচ্ছে কি, যদি ধরো রাত মানে দিনের শেষে আমরা হিলিং করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে রাত্রিবেলায় খুব লো ফিল করবে, যদি এরকম হয়েছে তখন আপনি কফি ওয়াটার মানে স্নান করতে পারেন। দিনের বেলাতেও করতে পারেন, অসুবিধা নেই, অনেক সময় হয়। কফি ওয়াটারে তখন ওই একই নিয়ম, ঘাট থেকে ঢেলে বের করে দিলাম। 2 টাকার যে কফি পাউচ গুলো থাকে, 2 টাকার তো এখন নেই, মনে হয় 5 টাকা হয়েছে নাকি। না তো না, দু যদি টাকার আছে। 2 টাকার আছে না, তো ওই হ্যাঁ। 2 টাকারটা, হ্যাঁ, 2 টাকারটা একবার, একবার, মানে একবারে আপনাকে দিতে হবে। আর ওতেও মোটামুটি 2 মগ রেডি হবে দেখবেন জলটা, দিয়ে আবার আপনার সাদা জল, কিন্তু মাথায় কেউ দেবেন না, মাথায় দেবেন না, ঘাড় থেকে ওইটা এটা করে দিতে শুধু হবে। কফি ওয়াটার ওরা ক্লিন করে? ওরা প্রচন্ড স্ট্রং করে দেয়, ক্লিন করে দেয় কফি ওয়াটার। এ তো মানিকটাকে করিয়েছিলাম না কয়েকবার, মানিকটা বলতে পারবে। মনে আছে। হ্যাঁ, হ্যাঁ, সব ওটাতে থেকে উপকার, ভালো এটা।
উপকার হয়েছিল না? বহুত উপকার, প্রচন্ড। কফি ওয়াটার, কফি ওয়াটার স্নান করুন, খুব বেনিফিট হয়। কফি ওয়াটার। হ্যাঁ, ঠিক। আজকে বলছি তাহলে এবার কফির শুরু। সঙ্গে আর কিছু মেশানোর দরকার নেই? কফি দিলে কিচ্ছু দরকার থাকে না। এগুলো আপনি তখন সল্ট আপনার ইয়ে করে যাবেন, ছেড়ে দেবেন। সল্ট নেওয়ার দরকার নেই। কফি ওয়াটার উইকে একদিন। অনেকে তো করে আপনার রেকি করার সময় ট্র্যাডিশনালে আপনার যেমন একটা পার্পেল কালারের ক্যান্ডেল জ্বালিয়ে দেয়। অনেকে করে, এটাও করতে পারেন। মানে রেকি করলে ওইটা কি, তাহলে আপনাকে তো ফ্যান চালানো যায় না, শীতকালে করা যায় জিনিসটা, কোনো পার্পেল কালারের একটা ক্যান্ডেল জ্বালিয়ে দিলেন। বা একটা হোয়াইট ক্যান্ডেলও দূরে জ্বালাতে পারেন, তখন রেকি করা হচ্ছে বা রেকি করা হয়ে গেলে ওইটা কিন্তু ফু দিয়ে বা হাত, মানে হাতের হাওয়া দিয়ে নেভাতে নেই। কোনো একটা চামচ বা এই জাতীয় জিনিস দিয়ে, মানে ওখানে যারা স্পেল করে তাদের কাছে ধরুন জিনিস থাকে, আমাদের কাছে ওইটা দিয়ে ধরে নিভিয়ে দিই। তো ওই ক্যান্ডেলটাকে ওইভাবে নেভাতে হয়। চামচটা যদি থাকে, চামচটা ওর উপরে দিলেন, দিয়ে আস্তে করে ওকে দেবে দেবেন, ওটা নিভে যাবে। মানে যতক্ষণ রেকি করলাম ওইটা আমি ক্যান্ডেলটা চার্জ করে রাখলাম, ওটাও একটা ক্যান্ডেলটা হিলিং করে যাবে। হ্যাঁ, আর স্যার যদি বালতিতে লবণ জল দিয়ে সামনে রেখে দিই তাহলে হবে না? না, না, না। বলছি স্যার আর একটা কথা জিজ্ঞেস করছি, এই হ্যাঁ, যাদের মনে করুন খুব দুর্বল শরীর, তারা কি হ্যাঁ, কফি ওয়াটার স্নানটা কি 7 দিন করতে পারে? কফি ওয়াটার একদিনই বলে। সপ্তাহে 2 দিন দিতে পারেন, মানে তার অবস্থা বুঝে, মানে কিরকম উইকনেস আছে বা কিছু, তার যদি দেখছেন মানে আপনি সবসময় উইক ফিল করছে তারা, সেই ক্ষেত্রে দিতে পারি 2 দিন? উইকনেস ফিল করছে, তো হ্যাঁ। তো উইকনেস ফিল করছে, ওটা করতে পারেন সপ্তাহে 2 দিন, দুদিনও করলো। আচ্ছা। আরেকটা জিনিস করতে পারেন, চাই গেল, বোতলটাই নেই। দেখবেন এরকম ছোট প্লাস্টিকের আপনার স্প্রেয়ার পাওয়া যায়, স্প্রেয়ার পাওয়া যায় না, ছোট। ওর মধ্যে হ্যাঁ। করবেন কি, ওই যে প্লাস্টিকের বোতলের স্প্রেয়ারটা পাওয়া যায় খালি, তো ওতে আপনার প্লেন জল নিলেন, আপনি জল নিয়ে ওর মধ্যে 2 ফোঁটা ক্যাম্ফার অয়েল দিয়ে দিলেন, দিয়ে ওটা ভালো করে ঝাঁকিয়ে নেবেন। হুম। চান করা হয়ে গেলে ওই, মানে ও ক্যাম্ফার অয়েলে তখন আর চান করবেন, বুঝতে পারলেন তো, ওইটা গোটা বডিতে স্প্রে করে নেবে, তো ক্যাম্ফারের গন্ধটা থাকে। ওইটাও হিলাররা ইউজ করতে পারে। স্যার ক্যাম্পফর না ক্যান্সার, বুঝতে পারলাম না। ক্যাম্ফার, ক্যাম্ফার, ওই কর্পূর। 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 যারা মনে করুন এই যে ট্যারো রিডিং করে, ট্যারো রিডিং এর সময়ও অনেকে আপনার ইয়ে করে, ওই অনেকে দেখবেন যে এই যে ক্যান্ডেল জ্বালিয়ে রাখে, ক্যান্ডেলটা কি ক্যান্ডেল থাকে অ্যাকচুয়ালি, ওর মধ্যে লেমন গ্রাস দিয়ে দেয়। আমি কিছুক্ষণ পরে দাঁড়িয়ে আসুক, আমি দেখাচ্ছি, এরকম ছোট কাঁচের শিশিতে আপনার ক্যান্ডেল আসছে। তো ওইখানে করলো কি আপনার, ওই ক্যান্ডেলটা যখন জ্বালায় ওর মধ্যে 2 ড্রপ ধরুন অ্যারোমা দিয়ে দিল, এই লেমন গ্রাস, 1 ড্রপ বা 2 ড্রপ ইয়ে দিয়ে দিল, ক্যাম্ফার অয়েল দিয়ে দিল, দিয়ে ওই ক্যান্ডেলটা জ্বালিয়ে দেয়। ওই ক্যান্ডেলটার অ্যাকচুয়ালি কাজ কি, অনেকে ক্যাম্ফার ডিফিউজার ইউজ করে। তো ক্যাম্ফার ডিফিউজার যদি কেউ না ইউজ করছে, ওই যে মানে ক্যান্ডেল গুলো থাকে ওইগুলো অ্যারোমাস, তো ওটা নিজে বানিয়ে নেওয়া যায়। এরকম আমরা শীত পাওয়া যায়, 2 ড্রপ 1 ড্রপ করে দিয়ে দেয়, ক্যান্ডেলটা জ্বালায়। ক্যান্ডেলটা যত জ্বলবে ওই অয়েলটা তত আপনার ভ্যাপোরাইজড হয়, আর এটা চারদিক গন্ধ করে দেয়। ওতে কি হয়, আপনার অরাটা স্ট্রং থাকে। অ্যাকচুয়ালি যেটা বলে দেখবেন, যে ট্যারো রিডিং করতে গেলে এনার্জি ড্রেন হয়ে যায়, আপনি উইক হয়ে যেতে পারেন। বাস্তবে ট্যারো রিডিং যে করছে, আমরা কি লোককে ট্যারো রিডিং করছি, আমরা যে চিত্রলিপিটা আছে তার বর্ণনা করছি। এবারে কথা বলে যে সামনের জন নেগেটিভ থাকতে পারে, ইয়ে থাকতে পারে, ওই নেগেটিভিটি চলে আসে। তার জন্য অনেক সময় দেখবেন ট্যারো রিডার বলছে, কেউ কোনো কোনো ট্যারো রিডারের বক্তব্য হচ্ছে, 5-6টা রিডিং যদি পরপর থেকেছে, 5-6টা রিডিং করার পর ওর ঘাড় মাথা ধরে যায়। তো এটা আমাদের ক্ষেত্রেও হয়, 5-6টা কুষ্টি যদি কোনো একদিন বিচার করা হয়, ধরুন কন্টিনিউ যদি 4 ঘন্টা 5 ঘন্টা ওইখানে খাটা হচ্ছে, ঘাড় মাথা ধরে যায়। তাহলে আমি ধরলাম দুটোর ক্ষেত্রেই আপনার নেগেটিভিটি আছে, ধরে নিলাম। তো পরীক্ষার আগে যখন আপনারা পড়তেন, সবাই আমরা পড়তাম, ধরুন, তখন তো ঘাড় মাথা ধরে যেত, তাহলে যে সাবজেক্টটা পড়ছি ওই সাবজেক্টের মধ্যে নেগেটিভিটি ছিল। একটা তো যুক্তিসঙ্গত কথা হবে।
যখন আমরা কোনো বিচার করছেন, আপনি কোনো বিচার দিচ্ছেন, আপনি কোথায় প্রেসার দিচ্ছেন? ব্রেনে প্রেসার দিচ্ছেন। আমরা ব্রেনে প্রেসার দিচ্ছি নিজের চিন্তা শক্তিটাকে জাগাবার জন্য। তো ওইখানে তো আপনার এনার্জি ক্ষয় হচ্ছে, ওইখানে ওই ব্যক্তির নেগেটিভিটি কোথায় পেলাম আমি? ওটা কি করে এলো? আমি তো টেরর রিড করছি, কার্ডটার সঙ্গে কানেক্ট করেছি XYZ UV কোনো একটা ব্যক্তিকে। এখানে কার্ড কথা বলছে, চিত্রলিপি যেটা কার্ডের মধ্যে রয়েছে, চিত্রলিপিটাকে আমরা বর্ণনা করছি যে এখানে আমি কি দেখতে পাচ্ছি। ইনটিউশন, যেটা ইনটিউশন খালি কি ট্যারো রিডিং এই হয় আর অ্যাস্ট্রোলজিতে ইনটিউশন হয় না? এখান থেকে সব থেকে বেশি আপনার ক্যালকুলেশনে আপনার মাথায় প্রেসার পড়ে অ্যাস্ট্রোলজিতে, কারণ এখানে অনেক চেন সেটিং করতে হয়, অনেক চেন সেটিং করতে হয়। আর ওইখানে কোনো জেমস্টোন আপনার প্রেসক্রিপশন করতে গেলে বা বলতে গেলে অনেক কিছু ভাবনা ভাবতে হয়। তো তাহলে ওইখানেও তো প্রেসার পড়ে। ব্যাপারটা তা নয়। যদি মনে করুন এটা বাস্তব হতো, যে অ্যাস্ট্রোলজি করতে গিয়ে, এটা করতে গিয়ে যদি নেগেটিভিটি অ্যাট্রাক্ট হয়ে যায়, তাহলে বলা উচিত নয়। ধরুন কেন রাউজি রয়েছেন, উনি তো 90 অ্যাবাভ এজ, উনি তো আজকে তাহলে মানে কি হতো ওনার? বিশ্ববিখ্যাত লোক বৈদিক জ্যোতিষে, মানে বর্তমানকালে আজকের তারিখে ওনাকে এ যুগের পরাশর বলা হচ্ছে। উনি এগুলো কোনো খুঁজে পাননি, কৃষ্ণমূর্তিজি খুঁজে পাননি। তাহলে ওইগুলো ভুল ধারণা, এগুলোতে কিছু নেই। আমরা যখনই কারোর বিচার দেবো, তো অত নিউরনস মাথায় চলবে, অটোমেটিক্যালি আপনি লো ফিল করতে পারেন। এক দুটো তিনটে রিডিং এ হয় না, কিন্তু পরপর যখন কোনো রিডিং করেই চলেছেন আপনি সারাদিনে, সেখানে আপনি যে কোনো কাজ করুন। এখনই যদি 10-15 জন লোকের, আপনাদের কাউকে বা আমরা কেউ যদি 15 জন লোকের খাবার রান্না করতে যাই, আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে কোথায় নেগেটিভিটি? ওটা দিয়ে বিচার করলে তো হবে না, ওইটাতে কিচ্ছু থাকে না, ওটা ধারণা। যাই হোক, 7 অফ ওয়ান্ড আজ থেকে, ঠিক আছে? আচ্ছা, 7 অফ ওয়ান্ড কার্ডটা এবার দেখবো। 7 অফ ওয়ান্ড কি বলছে? আর শুনবে না। 7 অফ ওয়ান্ডে দেখুন একটা ব্যক্তি রয়েছে, যে সবুজ রঙের জামা পরে আছে, তার সামনে ট্যাড়া ব্যাকা ভাবে কতগুলো ওয়ান্ড দাঁড়িয়ে আছে, মানে কোনো একটা লাইনে নেই কিন্তু ওয়ান্ড গুলো। কেউ একজন আনমিউট আছে, একটু মিউট করে নিন, আওয়াজটা আসছে। তো এইগুলো কোনো সিস্টেমে ওয়ান্ড গুলো কিন্তু দাঁড় করানো নেই। এইবারে একটা ব্যক্তি একটা ওয়ান্ড ধরে আছে, ও লাগাতে চাইছে। আর যে জায়গাটাও দাঁড়িয়ে আছে দেখুন, এই জায়গাটাতে আপনার গ্রিন আছে। এই ব্যক্তিটাকে দেখে কি মনে হচ্ছে? যে ব্যক্তিটা একটা পরিশ্রমী, এ পরিশ্রম করছে, আর এর পরিশ্রম করার ক্যাপাসিটিও রয়েছে। তো এই কার্ডটা যখন আসবে, এটার থেকে এটাই চিন্তা করবেন, মানে এটাই ধরবেন, যে বহু দিনের কোনো আটকে থাকা কাজ আজকে ওর কমপ্লিট হতে চলেছে। ও যে কোনো ওয়ান্ড যে কোনো দিকে লাগিয়ে রাখুক না কেন, এইখানে দেখুন 6টা ওয়ান্ড ও লাগিয়ে দিয়েছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। ওয়ান্ড গুলো যে লাগানো আছে, ওয়ান্ড গুলো একটু টেরা বেঁকা থাকলেও প্রত্যেকটা ওয়ান্ড থেকে কিন্তু দেখুন পাতা বেরিয়েছে। ওর হাতেও যে ওয়ান্ডটা আছে, ও খুব ভালোভাবে ধরে রেখেছে, আর ওয়ান্ডটাকে এবারও পুঁতবে, মানে কমপ্লিট করবে। তাহলে কোথাও না কোথাও কার্ডটা কি বোঝাচ্ছে? কমপ্লিশন অফ ওয়ার্ক। যে কাজটাই ও দীর্ঘদিন লেগেছিল, করছিল, ওই কাজটা আজকে ওর কমপ্লিট হতে চলেছে। সেটাও টেরা বেঁকা যেরকমই লাগাক, এই জায়গাটা আমাদের বুঝতে হবে। এইখান থেকে আরেকটা জিনিস বুঝবেন, যে এই ব্যক্তিটা কোনো না কোনো কাউকে, কার্ডটা যখনই আসবে, এদের একটা মানসিকতা থাকে কি, যে কাউকে দাবিয়ে ওপরে ওঠা, মানে যেন তেন প্রকারেণ আমাকে কার্যসিদ্ধি করতে হবে। এটা কেন বলছি?
যেন তেন প্রকারে ন, ও দেখুন ওয়ান্ড গেল, ওয়ান্ড গুলো যেটাকে যেখানে যেমন ভাবে পেরেছে লাগিয়ে দিয়েছে, কোনো শৃঙ্খলাবদ্ধ ভাবে কিন্তু কাজটাও কমপ্লিট করেনি। মানে এর ফোকাস আছে কি, যে কোনো উপায়ে আমাকে কাজটা কমপ্লিট করতে হবে। তো এইখানে এবার ধরুন কোনো ব্যক্তি যদি আসছেন আপনাদেরকে কোশ্চেন করছেন, যে ও দীর্ঘদিন ধরে হয়তো ধরুন কোনো কম্পিটিটিভ এক্সামে চেষ্টা করছে, এবারে এই কার্ডটা এলো। এবার ওয়ান্ডার কার্ড মানে কি, ওয়ান্ডার কার্ড মানে হয়ে যাচ্ছে আপনার অ্যাগ্রেশন, প্যাশন, এটা তো রয়েইছে আপনার। তার সঙ্গে ওয়ান্ডার কার্ড হচ্ছে মেটেরিয়ালিস্টিক জায়গাটাকেও বোঝায়। আমরা কি বলবো ব্যক্তিটাকে, যে ও জানতে চাইছে আমি অনেকদিন যাবতই এই কাজে যুক্ত ছিলাম, কম্পিটিটিভ এক্সামে খাটছি বা কিছু, আমার কাজটা কমপ্লিট হবে কিনা। যদি এই ধরনের কোনো কোশ্চেন করে আমরা কি ইয়েস অর নো কিসে উত্তর দেবো? হুম, ইয়েসে উত্তর ইয়েস। দেবো, ইয়েসে উত্তর দেবো, হ্যাঁ হবে। হুম। তবে এই কার্ডে আরেকটাও লিখে রাখুন, এই কার্ডটা যখন আসবে, এই ব্যক্তিটা যতটা কাজ করবে পুরোটা কিন্তু রিটার্ন পায় না, কিছু কেটে যায়, কিছু কমে যায় ওর রিটার্ন। ঠিক আছে? এ- এই কার্ডটা থেকে খুব বেশি কিছু বলার থাকে না। এইট অফ ওয়ান্ড এর ব্যাপারটা দেখুন, এইট অফ ওয়ান্ড যেটা 8টা ওয়ান্ড রয়েছে দেখুন পুরো শৃঙ্খলাবদ্ধ ভাবে আছে, কোনো টেরা বেঁকা নেই। হ্যাঁ, কটা কার্ড এগিয়ে আছে, এখানে এক দুটো কার্ড আপনার একটু পিছিয়ে আছে, এটা একটা গুড কমিউনিকেশন ইন্ডিকেট করে। আর এই ওয়ান্ডের কার্ডটা, এইট অফ ওয়ান্ড আসা মানে হচ্ছে আপনার কিন্তু যে কোনো কাজে সাকসেস, যে কোনো কাজে, ওটা আপনার যে কোনো কোশ্চেন আসুক, এইট অফ ওয়ান্ড এলো আপনি এখানে ইয়েস বলতে পারবেন। কি কারণেও আরো দেখুন, এর যে পেছনে কালারটা রয়েছে, আকাশের কালারটা স্কাই রয়েছে, আর নদীর যে জলটা, ওটা সঠিক একটা মানে সঠিক ভাবে বয়ে যাচ্ছে, ওই জলের মধ্যে কোনো আন্দোলন নেই, মানে প্রসপারিটি বোঝাচ্ছে। আর উল্টো দিকে যে পাহাড়টা রয়েছে, অ্যাকচুয়ালি পাহাড় নয় কিন্তু ওটা গ্রোথ, আপনার গ্রোথ আর ধরুন প্রসপারিটি ইন্ডিকেট করছে, মানে নদীর জল আর আপনার এইখানে সবুজটা গ্রোথ আর প্রসপারিটি ইন্ডিকেট করছে। বাদ বাকি এই কার্ডটা এখানে কিন্তু কিচ্ছু নেই। এটাই একটা কার্ড থাকে আপনার তেরোতে, দু একটা কার্ড এরকম থাকবে যেখানে খুব বেশি এটাকে কিন্তু ভাঙা যায় না, মানে এটাই যথেষ্ট থাকে। এই কার্ডটা যে কোনো জিনিসের জন্যই আসুক আপনার, এটাকে পজিটিভ ধরবেন, কারণ এখানে নেগেটিভ কিচ্ছু নেই। আর 8 নাম্বারটা যেটা আছে, 8 নাম্বারটা যে স্যাটার্নের নাম্বার বলে আপনারা এইটুকু বলতে পারেন যে একটু ডিলে হতে পারে। কেউ যদি কোনো কিছু ফল সংক্রান্ত কোশ্চেন করছে আপনার, যে আমার এই কাজটা কবে হবে বা কিছু, আপনি এখানে এতটাই বলতে পারবেন, মানে জুড়বেন এখানে, যে আরো একটু কিছু অর্গানাইজড ওয়েতে আপনি ফোকাস করুন, কাজটা কিন্তু আপনার হয়ে যাবে। একটু শ্রম দিতে হবে, কারণ এই নিউমারোলজির যে ব্যাপারটা ধরুন এইটা, আমাদের এখানে ভারতবর্ষে 4 আর 8 সংখ্যাটাকে ধরা হচ্ছে নেগেটিভ, 4 আর 8কে। কাবালাতে আবার কিন্তু 4 8কে ওইখানে কিন্তু ইয়ে ধরা হয় না, অতটা নেগেটিভ ধরা হয় না। এটা ওয়েল অর্গানাইজড হিসেবে এই সংখ্যাগুলোকে ধরা হয়। তারপরে আপনার প্রসপারিটি গ্রোথ হিসেবে ধরা হয়। তো কারণ এইখানে দুটো বিরাট মতান্তর আছে, মতের বিশাল পার্থক্য আছে আমাদের সঙ্গে ওদের, এবার কোনটাকে আপনি মানবেন। ওইখানেও যেটাকে দাঁড় করানো হয়েছে মিশরীয় ইয়েতে, ওখানেও যথেষ্ট প্রমাণ দেওয়া হয়েছে, ওরা ওইটা মানে। আবার আমাদের এখানে বলা হচ্ছে এই কারণের জন্য, যেহেতু 8 সংখ্যাটা আপনার শনির সঙ্গে জোড়া হয়েছে, যে স্যাটার্ন যে কোনো কাজে একটু ডিলে বোঝায়, কিন্তু ওরা বলছে প্রসপারিটি অ্যান্ড গ্রোথ বোঝায়। অ্যাকচুয়ালি ব্যাপারটা দাঁড়াচ্ছে কি এখানে দেখবেন, 4 বা 8, আমি ওই জন্য নিউমোরোলজির এটা নিয়ে কিছু বলিনি আগে থেকে। আপনি আজকে কোন যুগে বা কোন টাইমে দাঁড়িয়ে আছেন দেখুন। আপনি দাঁড়িয়ে আছেন এই যুগে, আপনি কলিযুগে, কলিযুগে দাঁড়িয়ে আছেন। তো
কলি যুগটা আলাদা। কলিতে আপনাকে সব থেকে বেশি ফল দিতে পারে কিন্তু রাহু, এটা রাহুর যুগ, শুক্রেরও পুরো নয় বলতে পারেন। কারণ এখানে দেখুন টোটাল যেটা এখন যা কমিউনিকেশন হয় সমস্ত কিছু গেজেটের মাধ্যমে, আর টোটাল এই গেজেট গুলো আর কমিউনিকেশনটা পড়ে রাহুর আন্ডারে, আর ওইটার থেকেই প্রসপারিটি গেন, গ্রোথ। তো চারকে আমি যদি ওইখানে পুরো মেলিফিক ধরে নিই, তাহলে কি করে হচ্ছে? হচ্ছে না তো, মানে ব্যাপারটাই তো খাটছে না। রাহু ঠিক আছে, রাহুকে যেরকম ধরুন আপনার কাল বলা হচ্ছে, তাহলে কি কাল গ্রাস করে? তো রাহু আবার ওয়েল অর্গানাইজড একটা জায়গা, আর রাহু হচ্ছে টোটাল এই কমিউনিকেশনের দিকটা আজকের তারিখে সমস্ত কিছু ইন্ডিকেট করে, মানে ওই অধিপতি। আর এই কলি মানে হচ্ছে রাহুর যুগ। রাহুর জায়গাতেই ইলিউশন যেরকম আসে, মানুষ কিন্তু অনেক কিছু ম্যানিফেস্ট করতে পারে, এই পাওয়ারটা অ্যাকচুয়ালি দেয় রাহু। আর শ্রম তো চিরজীবনই, আপনি যে কোনো কাজ করতে যান শ্রম তো ছিলই, আছেই, থাকবেই। তাহলে স্যাটার্নকেও ওইখানে কিন্তু কোনো মেলিফিক হিসাবে প্রমাণ করা যায় না, মানে ওই জায়গাটাই ভুল হয়ে যাচ্ছে। তো যে কারণের জন্য আমি এটা বলিনি কোনো মানে ইয়েতে, মানে এটা এখনো পর্যন্ত বলতে গেলে যদি অ্যাকচুয়াল ওয়েতে আমরা ধরি, এখানে কিন্তু 50-50 ধরতে পারেন আপনি। হ্যাঁ, স্যাটার্ন আপনার অনেক জায়গায় বলতে পারেন যে স্যাক্রিফাইস করা বা স্যাক্রিফাইসের দিকটা বোঝায়। 8 সংখ্যা অনেকজনের জীবনে দেখবেন যদি ডেট অফ বার্থে 8 না থাকে, সেই ব্যক্তি কিন্তু কৃপণ হয় নিজের জন্য, না কি নিজের পরিবারের জন্য। ওই ব্যক্তি কৃপণ হবে নিজের জন্য, নিজের পেছনে টাকাটা খরচা করবে না, কিন্তু ফ্যামিলিকে কোনো দিক থেকে ও ডিপ্রাইভ করে না, ফ্যামিলিকে ফুল সাপোর্ট দেয়। তাহলে আমি কি করে বলবো স্যাটার্ন খারাপ? তো এই জন্য আমি নিউমোলজিটা ইয়ে করে নিই, কারণ ওর সঙ্গে আপনার অনেক সময় আপনার ম্যাচ করে না। 9 অফ 1 এইটা দেখুন, এই কার্ডটা খুব গন্ডগোলের কার্ড। 9 অফ 1 দেখুন একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, ব্যক্তিটার মাথাকে একটা কাপড় বাঁধা আছে, যেখান থেকে বোঝা যাচ্ছে ব্যক্তিটার হয়তো মাথা ফেটে গেছে বা মাথায় ইনজুরি হয়েছে। ও দেখুন পেছন দিকে 8খানা ওয়ান্ড, লাঠি বাঁশ যা বলবেন, বাঁশই ধরে চলুন, 8টা বাঁশ এমন ভাবে দাঁড় করিয়েছে যেখানে মানে ওই দিক থেকে কেউ একে আসতে পারবে না, মানে লোকটা কি করেছে, নিজেকে প্রোটেক্ট করেছে। আর একটা ওয়ান্ড বা বাঁশ ও লাঠি ধরে আছে, কোনো একটা ঝড় বয়ে গেছে কিন্তু লোকটার জীবনে বিশাল একটা ঝড় বয়ে গেছে। আর ও দ্বিতীয় একটা ঝড়ের জন্য কিন্তু অপেক্ষা করছে, ও বুঝতে পারছে ওর জীবনে আজকের তারিখে একটা ঝড় আসতে চলেছে, ও একটা ওয়ান্ড ধরে আছে ওইটাকে প্রতিহত করার জন্য। ও রেডি করছে নিজেকে, যে যদি আসে ওকে একটা মরণ কামড় দিতে হবে বা লড়াইটা করতে হবে। এই 9 অফ 1 ম্যাক্সিমাম দেখা যায় কি, মানুষের আপনার বলতে পারেন কি বলবো, মানে হঠাৎ কোনো সিদ্ধান্ত এরা এমন গ্রহণ করে ফেলে রিলেশনশিপের ক্ষেত্রে, যে রিলেশনশিপটাই ধরুন মানে বিপরীত জন যে আছে, সেই বিপরীত জন কিন্তু পরে আপনার ছেড়ে দেয়। কারণ এটা একটু স্টপ করে আমি বলছি। হ্যাঁ? কারণ এর কিছু কিছু আবার পজিটিভ দিকও থাকে, মানে এর অনেকগুলো জায়গায় এটা আবার পজিটিভ দিক থাকে। কেউ আপনার কাছে এলো বলছে যে হয়তো যে কয়েকবার ও চেষ্টা চরিত্র করেছে, কোনো এক্সাম টেক্সামে ক্র্যাক করতে পারেনি। তো এখন, আচ্ছা সাউন্ডটা ক্লিয়ার আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো পরীক্ষা টরীক্ষায় ক্র্যাক করতে পারেনি, তো এই কার্ডটা আপনি পেলেন, আপনি কি বলবেন? যে আশা ভাঙবেন না, ওই আশাতে বাঁচে চাষা, ওই রকম টাইপের, মানে আশা ভাঙবেন না, সামনে আপনার জীবনে উন্নতি আছে, আপনি লেগে থাকুন, শ্রমের ফল একদিন আপনি পাবেন, শ্রমের ফল একদিন পাবেনই। কারণ এই জায়গাটায় যদি আপনি বলেন যে নিউরোলজি কি কানেক্ট করা যায়, করা যায়। কিভাবে করা যায়? এখানে দেখুন 9,
নাইন মানে হচ্ছে মার্স। মার্স মানে হলো এখানে সেনাপতি, যার মধ্যে খুব মানে অ্যাগ্রেশন থাকে ধরুন। আবার সেনাপতি এমন একজন খুব প্ল্যান ওয়েতে কাজ করে। তাহলে কোথাও না কোথাও আপনি বলতে পারেন এই ব্যক্তিটা একটা প্ল্যানিং থাকে, প্ল্যান করে কাজ করবে, যে জিনিসটা করবে ওর প্ল্যান থাকবে। ঠিক আছে, এরপরে বলা যাক। আচ্ছা, টেন অফ ওয়ান্সটা আপনারাই বলে দিতে পারবেন। টেন অফ ওয়ান্স আপনারা কি দেখছেন? একটা লোক রয়েছে দেখুন, ও 10টা এখানে বাঁশকে তুলে সরাবার চেষ্টা করছে। কি হতে পারে লোকটা? সম্ভব? কোনো মতেই আপনারা বলবেন সম্ভব নয়, বলবেন যে চারটে বাঁশই একসঙ্গে সরাতে পারবে না, ও তো 10টা বাঁশের দায়িত্ব নিয়ে বসে আছে। তাহলে এটা কোথাও না কোথাও কি বোঝাচ্ছে? মানে ও এমন একটা দায়িত্ব নিয়ে নিয়েছে কাঁধে, যে দায়িত্বটা ওর দ্বারা এক্সিকিউট হবেই না। যদি জেনে বুঝে নিয়েছে, তার মানে লোকটা কি বোকা, ফুল, এক ধরনের বোকা। তাহলে মানুষ বোকা হয় কোথায়? বোকা অনেক সময় হয়ে যায় মানে আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতিতে। পারিপার্শ্বিক পরিস্থিতিতে আপনার বোকা হয়ে যায়। আবার দেখুন, লোকটা মুখ লুকিয়ে দিয়েছে, মানে কোথাও না কোথাও ও জীবন যুদ্ধে হেরে গেছে, ওর রেপুটেশন নিয়ে সব জলাঞ্জলি চলে গেছে। এইবারে দেখুন, লোকটা হাঁটছে কোন দিকে? লোকটা হাঁটছে দেখুন, একটা গ্রাম কিংবা শহর যাই বলুন, একটা বাড়ি রয়েছে ওইদিকে, বাড়ির দিকে হাঁটছে। তাহলে বাইরে যদি মানুষ হারে, সেটা জীবন যুদ্ধে হোক, যুদ্ধক্ষেত্রে হোক, বিদেশে হোক, স্বদেশে হোক, যে কোনো জায়গায়, তখন কি করে মানুষ? বেঁচে আছে যতটুকু জিনিস, সেটাকে কোনো মতে নিয়ে আপনার ও বাড়িতে ফেরার চেষ্টা করে। আর এই জায়গাটায় আপনারা বলতে পারেন যে মনের দিক থেকেও কোথাও ভেঙে গেছে, মানে পুরোপুরি ভেঙে গেছে। লোকটা যেন এবার গিভ আপ করছে। কারণ কি, যখনই একটা জিনিস খেয়াল রাখবেন, কার্ডে কে পিঠ দেখাচ্ছে, এ দেখুন কিন্তু পিঠ দেখাচ্ছে। পিঠ দেখাচ্ছে মানে কি? পরিস্থিতি থেকে পালানো। পরিস্থিতি থেকে পালানো। যদি সামনে ফেস করছে, পরিস্থিতির সঙ্গে লড়বো। আমি আপনার দিকে তাকিয়ে আছি, মানে আমরা পরিস্থিতির দিকে আমি লড়বো। আর যখনই পিঠ দেখিয়ে দিচ্ছি, তখন কিন্তু আমি মানে পরিস্থিতি থেকে বেরিয়ে যেতে চাইছি। তো এইবারে যদি ধরুন এডুকেশন বিজনেস এর ক্ষেত্রেও যদি আসে এবং আপনি এই কার্ডটা পান, আপনি কিভাবে বিচার দিতে পারবেন? বিজনেস নিয়ে যদি জানতে চাই, টেন অফ ওয়ান্স আপনি বলতে পারবেন যে আপনার পরিস্থিতি আজকের তারিখে ব্যবসা এরকম আছে যে যেটা দিয়ে আপনার ফ্যামিলি চালানোটা কঠিন মনে হচ্ছে, আর আপনি বিভাগ করতে চাইছেন। আপনি চাইছেন এবার ছেড়ে বাড়ি ঢুকতে বা অন্য কোথাও যেতে, কিন্তু আপনি যাবেন। টেন অফ ওয়ান্স ইন্ডিকেট করে অনেক সময় হেরে চলে যাওয়া। ও হেরে চলে যাবে, কিন্তু বলবেন যে এখনো পর্যন্ত কিন্তু সমস্ত কিছু শেষ হয়ে যায়নি, এখনো অবধি শেষ হয়নি। এইখান থেকে যদি কোনো কেরিয়ারের কোশ্চেন হয়, আমরা কিন্তু অ্যান্সার দিতে পারি না। মানে 13তে এরকম অনেক কার্ড থাকবে যেখান থেকে আপনি কেরিয়ার বিজনেস ডাইরেক্ট কিছু বলতে পারবেন না, এখান থেকে বলা যায় না। খুব ভালোভাবে তো কোনো কিছু বলা যায় না। যখন বলা যায় না, তখন আমরা করব কি, তখন আমরা গাইডেন্স কার্ড একটা বের করে নেবো, যে কি বিজনেস করতে পারে, বা এই বিজনেসটাকে দাঁড় করানোর জন্য এর গাইডেন্স কি আছে। একে রেমেডি ওইটাই বলতে হবে যে পরিস্থিতি আজকে প্রায় শেষ, আপনি হেরে গেছেন, আপনার রেপুটেশন জলে, আপনি বদনাম হয়ে গেছেন, কিন্তু সমস্ত কিছু শেষ হয়নি, এখনো প্রদীপে তেল আছে, প্রদীপ জ্বলছে, এটাকে বাড়ানো যাবে, আপনি লড়াই করুন। সেখানে আমরা দেখবো যে কিভাবে জিনিসটাকে আরো তখন এগোনো যায়। নেক্সট গাইডেন্স কার্ড কিন্তু তখন আপনার বলে দেবে যে কিভাবে আমরা ওকে হেল্প করতে পারবো। ঠিক আছে, এইবারে দেখুন,
এইবারে শুরু হচ্ছে আপনার পেজ অফ ওয়ান। পেজ হবে, একবার দেখে রাখুন খালি, এটা হলো পেজের ছবি বাচ্চা, এটা হলো নাইটের ছবি। একে কমান্ডো বা সেনাপতি ধরুন, কমান্ডো বা সেনাপতি দুজনের মধ্যে পার্থক্য থাকবে। তারপরে যেমন ইজি ধরুন, এটা হলো কুইন, কুইন পেয়ে গেলেন, আর এটা হলো আপনার কিং, কিং কে পেয়ে গেলেন। তো 13তে হচ্ছে কি আপনার নাইট অফ ওয়ান, সরি, পেজ অফ ওয়ান। এখান থেকে শুরু হচ্ছে আপনার কোড কার্ড। তো কোড কার্ডের ব্যাপার হচ্ছে কি, কোড কার্ডের যতই এক্সপ্লেন করে যান এটা কিন্তু শেষ হয় না। এটা একটা মানে এই পর্যন্ত 13তে আমরা যেটা করলাম, দেখবেন 13তে যে আমরা মেজর আরকানার কার্ড রিডিং করলাম, ওইটা জানলাম। তারপরে আপনার যে 4টে স্যুট আছে, প্রত্যেকটা স্যুটের এখানে 1 ডে স্যুটটা 1 to 10 কমপ্লিট করলাম। এখানে সমস্ত কিন্তু পরিস্থিতি বোঝাচ্ছে, পরিস্থিতির উপরে বিচার হচ্ছে। যে যখনই এই আরসিসি মানে রয়্যাল কোড কার্ড, লিখে রাখুন আরসিসি রয়্যাল কোড কার্ড আপনার স্টার্ট হচ্ছে, তখন কিন্তু ব্যক্তির পার্সোনালিটি, ব্যক্তিটা কেমন, তার উপরে আমরা কিন্তু বিচার করব। কোনো পরিস্থিতির বিচার কিন্তু আরসিসি মানে রয়্যাল কোড কার্ড থেকে হয় না। এখানে ডাইরেক্ট ব্যক্তি যে থাকবে, যে প্রশ্নকর্তা, তার বা ও যার নিয়ে জানতে চাইছে তার উপরে হবে। মানে ব্যক্তির মেন্টালিটি আর পার্সোনালিটিটা আমরা কিন্তু জানার জন্য এই কোড কার্ড রিডিং হয়। কোনো ব্যক্তির আপনার পার্সোনালিটি মেন্টালিটি জানার জন্য যে সবসময় আপনি কোড কার্ড পাবেন তা নাও পেতে পারেন। ওটা আমাদের 13 সাথে ধরুন যত আমরা প্র্যাকটিস করতে থাকবো সড়গড় হয়ে যাব, তারপরে এটাকে ডিটেক্ট করতে পারি। তাহলেও অনেক সময় কোড কার্ড আসে না, অন্য আপনার মেজর আরকানা বা মাইনর আরকানার কার্ড ঢুকে যেতে পারে। তো যাই হোক, এখানে পেজ অফ ওয়ান, পেজ অফ ওয়ান কে এরকম একটা জানুন যে শিশু, মানে পেজ অফ ওয়ান আপনার ধরুন 50 বছর 60 বছরের ব্যক্তিরও বেরোতে পারে, পুরো ব্যক্তি বেরোতে পারে। এটা দেখুন একটা মেল ফিগার দেখানো হচ্ছে, সেটা মেল ফিমেল যে কারোর জন্য বেরোতে পারে। কোনো ফিমেল হয়তো আপনার কোশ্চেন করলো কিন্তু আপনার বেরিয়ে গেল পেজ অফ ওয়ান। তাহলে তো এখানে ফিগারটা রয়েছে আপনার ছেলে, ওই জায়গাগুলোও দেখুন। 1 ডে এখানে দেখুন পেজ অফ 1 ডে কিরকম আছে। এই ব্যক্তিটার যে মানসিকতা বা বুদ্ধি, যেটা বুদ্ধিটা হয় আপনার ঠিক 12-13 বছর বা 17 বছরের একটা বাচ্চা ছেলের মতো। মানে এরা ম্যাচিওর ব্রেন কিন্তু হয় না। এবার যেখানে ম্যাচিওর ব্রেন কেউ হয় না, তাকে যদি আপনি বেশি পরিমাণ টাকা পয়সা কিছু দিয়ে দেন, তো কি করতে পারে? ও মিস ইউজ করবে। পেজ অফ ওয়ান্ডকে এখানে লিখে রাখতে পারেন আপনি একটা, মানে কি রকম বলবো, ওই খবরি টাইপের আর কি। মানে এমনি এই রয়্যাল কোর্ট কার্ড মানে কি, একটা ধরুন কোন দরবার, দরবার রয়েছে যার ভেতরে রাজা আর রানী আছে। তো আমরা যদি এবার রাজা কিংবা রানী ধরুন পুরোনো দিনের, এটা পুরোনো দিনে যদি দেখা করতে যেত, তাহলে প্রথম আপনি কার সঙ্গে সাক্ষাৎ হতো? দ্বাররক্ষী, দ্বাররক্ষীর সঙ্গে সাক্ষাৎ হতো। সে আপনাকে নিয়ে যেত ভেতরে, মানে পারমিশন দিচ্ছে বা ভেতরের রাস্তাটাও দেখাতো। তারপরে আমাদের কার সঙ্গে দেখা হতো? তারপরে আপনি পাবেন যার সঙ্গে নাইটের কার্ড, তাকে ধরুন কমান্ডো বা সেনাপতি ওই হিসেবে ধরুন, যে আপনাকে প্রোটেক্ট করে নিয়ে যাবে, এবং যার দৃষ্টিটাও পুরো আপনার উপর থাকবে একদম, কারণ ও রাজা কিংবা রানীর কাছে নিয়ে যাচ্ছে। আপনি কি করছেন না করছেন পুরো কনসেন্ট্রেশন ওর কিন্তু এখানে থাকবে। পেজের কি হয়, পেজের ওইখানে দেখুন, পেজের জায়গাটা কি থাকছে, ও দরজার বাইরে আছে। দরজার বাইরে যখন আছে, এইভাবে ধরতে পারেন আপনারা 180 ডিগ্রি অ্যাঙ্গেল,
180 ডিগ্রিতে ওর দৃষ্টি আছে। তার মানে কি, একটা কোনো ব্যক্তির উপরে কিন্তু ওর ফোকাস নেই। রিলেশনশিপের যদি ক্ষেত্রে কোশ্চেন আসে তাহলে কি করবেন? 180 ডিগ্রিতে আপনার ফোকাস আছে। এই রিলেশনশিপের জন্য কি ম্যাচিওর না, চেঞ্জ করে দেবে। আজকের কোনো বন্ধু আছে, কাল আবার বন্ধু হয়ে যাবে আরেকটা। এরা চট করে কারোর বন্ধু নয়। এডুকেশন বিজনেসের ক্ষেত্রে যদি কার্ডটাকে আমরা বিচার করি, ওইখানে আপনি গুড বলতে পারেন। এডুকেশন বিজনেসের ক্ষেত্রে কি হয়, পেজের কার্ড খারাপ রেজাল্ট দেয় না। কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে কি হয়, এরা ম্যাচিওর নয়, ম্যাচিওর থাকে না। তো ম্যাচিউরিটি না থাকার জন্য হয় কি, রিলেশনশিপটা হয়তো বিবাহ অব্দি মানে মানে পূর্ণ যেটা পরিণতি ধরুন, ওই পরিণাম পরিণতি অব্দি পৌঁছয় না। এই জায়গাটা একটা লিখে রাখুন। এবারে এডুকেশনে গুড মানে এখানে লিখে রাখুন, নট এক্সট্রিমলি গুড বাট গুড। মানে খুব যে ভালো রেজাল্ট করবে বা কিছু তা নয়, তাহলে যথেষ্ট ভালো। এবারে যদি কোনো কোশ্চেন করে, ধরুন নিট বা কোনো কম্পিটিটিভ এক্সামে একজন খাটছে, এবার আপনাদের কাছে এলো, এসে যদি জিজ্ঞেস করে ও পরীক্ষাটায় ক্র্যাক করবে কিনা, তো কি উত্তর দেবেন? এটা কিন্তু সহজ। পেজের মাইন্ডের ফোকাস বিভিন্ন দিকে থাকে, আর পেজ করে কি, বলছি স্যার, হ্যাঁ, স্যার আপনি বললেন যে এডুকেশনের ক্ষেত্রে এটা এডুকেশনে দিদি নট মানে এক্সট্রিমলি গুড নয়, স্টার মার্ক পাবে না। আপনি বলতে কিন্তু পারবেন যে ফোকাস তো বিভিন্ন দিকে। না, তবু তবু যেহেতু আপনার পেজের কার্ড, হ্যাঁ, পেজের কার্ড ও গ্রেডটা একটু ওপরে, গ্রেডটা একটু ওপরে আছে, তার জন্য রেজাল্ট ভালো করে দেবে। দেখবেন 65%, 75% টেনে দিল। কিন্তু যেখানে ওখানে কোশ্চেন করে, যদি কেউ কোশ্চেন করছে 95% বা স্টার মার্ক বা ধরুন একটা ভালো জায়গা, তখন বলবেন যে না, এইটা আমরা না বলবো না, আমরা বলবো এটা পেতে পারে। তার জন্য করতে হবে কি, ওর ফোকাস অফ মাইন্ডটা বানাতে হবে, ওকে আরো পরিশ্রম করতে হবে। এইটা ওর একটু কাউন্সিলিং এর দরকার এই সময়। কিন্তু আপনি ওটা জেনে যাবেন, ওটা 65% মানে টেনে টুনে আপনি রেমেডি দিয়ে ওকে 70 অব্দি করতে পারবেন, তারপরে পারবেন না। মানে বাই চান্স যদি হয়ে গেল, এবার হয়ে গেল ওই জায়গাটায়। তো পেজের কার্ডে হচ্ছে গুড, নট এক্সট্রিমলি গুড। ব্যবসাতেও গুড, নট এক্সট্রিমলি গুড। আর রিলেশনশিপের ক্ষেত্রে সো সো বলে মারতে পারেন, মানে নট সো গুড। এইবারে আসছে 9 অফ ওয়ান্ড। 9 অফ ওয়ান্ডে এখানে এই 9 অফ ওয়ান্ডস বলছি, নাইট অফ ওয়ান্ডস। নাইট অফ ওয়ান। হ্যাঁ, এই নাইট অফ ওয়ান্ড। আজকে এইটা করে এই অবধি রাখবো, নাইট অফ ওয়ান্ড। আচ্ছা, নাইট অফ ওয়ান্ডে এই লোকটাকে দেখে কি মনে হচ্ছে, যুদ্ধ করতে যাচ্ছে না যুদ্ধ থেকে ফিরছে? যাচ্ছে। ঠিক, যুদ্ধ করতে যাচ্ছে। একটা জিনিস মাথায় রেখে দিন, ডান দিক থেকে বাঁ দিকে যখন যাবে, এই কার্ডটা আপনার ধরুন স্ট্রেটই আছে, স্ট্রেট, আমরা রিভার্সে গেলে কোনো কিছু দেখবো না এখানে। কার্ডটা আপনার স্ট্রেট আছে, আপনার রাইট হ্যান্ডের দিকে কিন্তু দেখুন নাইট আছে। নাইট ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে, লড়তে যাচ্ছে। যখন এটা লিখে রাখুন, বাঁ দিক থেকে ডান দিকে আসবে, বাঁ দিক থেকে ডান দিকে আসবে, তখন ও কি করছে, যুদ্ধ ক্ষেত্র থেকে ফিরছে, বাড়ি ফিরছে, কেল্লায় ফিরছে, জব থেকে ফিরছে, বিভিন্ন জিনিস। নাইট অফ ওয়ান্ড হচ্ছে কি, এ কিন্তু খুব ম্যাচিওর ব্রেন, লিখে রাখুন। এর ফোকাস কিন্তু একদিকে থাকে। কমান্ডোর ফোকাস কিরকম থাকে, একদম ফুল ফোকাস থাকে। এডুকেশনের ক্ষেত্রে এক্সট্রিমলি গুড, বিজনেসের ক্ষেত্রে এক্সট্রিমলি গুড। কারণ কি, ওর ফোকাস অফ মাইন্ড আর ক্ল্যারিটি কিন্তু দুর্দান্ত থাকে। একে কমান্ডো বা সেনাপতি হিসেবে বিচার করতে
তো সেনাপতির দৃষ্টি যদি বিভিন্ন দিকে হয়, তাহলে কি হবে? যুদ্ধ হেরে যাবে। সেনাপতির মাথায় সবসময় থাকবে যে কাকে কোথায় মানে পজিট করবে, রাজাকে কিভাবে প্রোটেক্ট করবে। আর সেনাপতি কি হয়? সেনাপতির মধ্যে এনার্জি প্রচুর থাকে। তার মানে কি, সেনাপতি হচ্ছে এখানে একটা যুবক। এখানে একটা মতান্তর আছে আবার, অনেকে বলে এর এজ লেভেলটা হচ্ছে 19 থেকে 20, কিন্তু আপনারা লিখে রাখুন এখানে 20 to 40, 20 থেকে 40-এর ভেতরে এর এজ থাকে, মানে পূর্ণ বয়স্কের একটা মানুষ। রিলেশনশিপের ক্ষেত্রে কি হবে এবার? এই এমন একটা ব্যক্তি যে কিন্তু অর্গানাইজড ওয়েতে কাজ করতে পছন্দ করে। মানে কি, যার কাছে মেন হচ্ছে এথিক্স অ্যান্ড ডিসিপ্লিন। এইবারে কারুর যদি রিলেশনশিপের ক্ষেত্রে কোশ্চেন করা হয় এই ধরনের ব্যক্তির সাথে বিয়ে হতে চলেছে, ধরুন যার কাছে আপনি এথিক্সটা বলান, আর ধরুন মানে মেনলি ধরে চলুন ডিসিপ্লিন, এ প্রচন্ড ডিসিপ্লিন। তাহলে কি হবে? ডিসিপ্লিন হওয়া মানে হচ্ছে ডমিনেন্ট একটা টেন্ডেন্সি চলে আসবে। এর জ্ঞান কমতি ভালো। এর হাতে দেখুন ওয়ানটা খুব শক্ত ধরা আছে, আর ওয়ান্ডের আকারও বা এটাও দেখুন অন্যান্য অনেকগুলো ওয়ান্ডের থেকে আলাদা। এর মধ্যে পাতাগুলোও বেশ ভালো করে বেরিয়েছে। এর যে ড্রেসটা আছে দেখুন টোটাল আর্মার করা আছে। এ যুদ্ধক্ষেত্রে যাচ্ছে। এর কিন্তু একটা ব্যাপার থাকবে, এর মেন ফোকাসটা থাকে কি, বলছি। আজকেই কি এই দুটো করবেন, না পরের দিন? মনে থাকবে, নাহলে মাথা দিয়ে বেরিয়ে যেতে পারে। আর কি দুটো কার্ড করবেন, না এই অবধি রেখে দেবো? হুম। এই অবধি থাক। হুম। হ্যাঁ স্যার, থাক।